আচ্ছা, আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের আরও একটি বা জীবদেহের আরও একটি কার্যগত প্রক্রিয়া, যার নাম হচ্ছে অভিস্রবণ। এই অভিস্রবণ বা অসমোসিস এটাও কিন্তু একটা বিশেষ প্রকারের ব্যাপন, যেখানে কি ঘটে না জলের অণুর ব্যাপন ঘটে। আমরা যদি ব্যাপন যখন দেখেছিলাম বলেছিলাম বেশি ঘনত্বের পদার্থের অণুগুলো কি করে না কম ঘনত্বের পদার্থের অণুর দিকে প্রবাহিত হয়, যার মাঝে কোনো এই ধরনের কোনো পর্দা থাকে না। তাহলে দুটো ঘনত্বের পদার্থ যার মাঝে কোনো পর্দা থাকবে না, বেশি ঘনত্বের পদার্থের অণু বা আয়ন কম ঘনত্বের পদার্থের অণু বা আয়নের দিকে প্রবাহিত হবে, এটা ব্যাপন ছিল। অভিস্রবণের ক্ষেত্রে কনসেপ্টটা একটু আলাদা। সেখানে কি বলা হচ্ছে যে দুটো ভিন্ন ঘনত্বের কিন্তু সম প্রকৃতির দ্রবণ বা তরল, তারা যদি একটা বিশেষ পর্দা, যে বিশেষ পর্দার নাম হচ্ছে অর্ধভেদ্য পর্দা, এই দ্বারা পৃথক করা থাকে, কম ঘনত্বের দ্রবণের দ্রাবকের অণু মানে জলের অণু বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হবে। কম ঘনত্বের দ্রবণ মানে কি? তাতে দ্রাব কম, দ্রাবকের পরিমাণ বেশি। বেশি ঘনত্ব মানে কি না দ্রাবকের তুলনায় দ্রাবের পরিমাণ বেশি। তার মানে যদি আমি ভাবি, মানে ব্যাপনের নিরিখে ভাবি, তাহলে দ্রাবক বেশি কোথায় বেশি? কম ঘনত্বের দ্রবণে বেশি। দ্রাবক কম কোথায় বেশি? বেশি ঘনত্বের দ্রবণে বেশি। তাহলে বেশি যাচ্ছে কমের দিকে, তাহলে বেশি কমের দিকে যাবে ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপনটা কার হচ্ছে না দ্রাবকের অণু অর্থাৎ জলের অণুর ব্যাপন হচ্ছে। আমি সংজ্ঞায় কি বলবো অভিস্রবণে? যে অভিস্রবণ এমন একটি ভৌত প্রক্রিয়া যেখানে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে এবং সমপ্রকৃতির দ্রবণের মধ্যে যদি কোনো অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে দ্রবণ দুটি, কম ঘনত্বের দ্রবণের দ্রাবকের অণু জলের অণু বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হবে অর্ধভেদ্য পর্দা ভেদ করে। এবং এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না উভয় দিকের ঘনত্ব সমান হচ্ছে। দেখো, অভিস্রবণ প্রক্রিয়া বোঝাতে গিয়ে আমরা এখানে চিনির অণু জলের মধ্যে মেশানো আছে, মানে চিনির দ্রবণ একটা তৈরি করেছি, যেটাকে আমরা এ বলে এখানে বলেছি। বিয়ের দিকে দেখো, বিয়ের জায়গায় কেবলমাত্র জলের অণু আছে, মানে বিশুদ্ধ জল ধরছি। তাহলে এখানে কি দুটো আলাদা ঘনত্বযুক্ত কি রয়েছে? তরল রয়েছে। এই তরলটা ঘন, এটা ঘন, বিটা হচ্ছে লঘু, এবং মাঝখানে অর্ধভেদ্য পর্দা দ্বারা দুটো তরলকে পৃথক করা আছে। অভিস্রবণ প্রক্রিয়া যদি ঘটে কি হবে? জলের অণু যেহেতু কম ঘনত্ব এদিকে, সেই জলের অণুগুলো অর্ধভেদ্য পর্দা ভেদ করে এখানে আসবে, এবং এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না এই দিকের ঘনত্বের সঙ্গে এই দিকের ঘনত্ব সমান হচ্ছে। এখন লক্ষ্য করে দেখো, আমি এই যে অভিস্রবণ ঘটছে, এই অভিস্রবণ প্রক্রিয়াকে বন্ধ করতে পারবো কিনা। এই যদি বন্ধ করতে হয় আমায় কি করতে হবে? তাহলে এই যে দ্রবণ মানে ঘন দ্রবণ যার দিকে জলের অণু ঢুকছে, তাহলে সেই ঘন দ্রবণে আমি এমন চাপ প্রয়োগ করব যে চাপের দরুন এই বিশুদ্ধ জলের দিক থেকে জলের অণুগুলো এই চিনির দ্রবণে প্রবেশ করতে পারবে না। তাহলে এর জন্য কি করতে পারি আমি? তাহলে এখানে আমি এমন একটা ন্যূনতম চাপ প্রয়োগ করতে পারি যে চাপটা প্রয়োগ করলে এই জলগুলো আর ঢুকবে না। তাহলে সেই চাপটা কি চাপ? তাকেই বলবো আমরা ওই যে তোমার ঘন দ্রবণ তার অভিস্রবণ চাপ, এখানে চিনির দ্রবণের অভিস্রবণ চাপ। সুতরাং অভিস্রবণ চাপটা কাকে বলবো? যে কোনো দ্রবণের মানে অর্থাৎ ঘন দ্রবণে
যে চাপ প্রয়োগ করলে কি হবে, অর্ধভেদ্য পর্দা ভেদ করে জলের অণু ওই দ্রবণে প্রবেশ করতে পারবে না। এবং এই অভিস্রবণ চাপটা কার উপর নির্ভরশীল, না দ্রবণ তার গাঢ়ত্বের উপর নির্ভরশীল। গাঢ়ত্ব যত বেশি হবে তার অভিস্রবণ চাপ তত বেশি হবে। মানে জল ঢোকা বন্ধ করতে হলে যত বেশি ঘন হবে তাতে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে। তাহলে অভিস্রবণ চাপ নির্ভর করে দ্রবণের ঘনত্বের ওপর। এইবার আমরা দেখব এই যে আমাদের যে কোষ আছে বা দেহ আছে বা জীবদেহ, তাদের ভেতরে যে পর্দা থাকে, যদি আমরা জৈবিক পর্দা ভাবি, সেই পর্দা কত রকমের থাকতে পারে। অভেদ্য পর্দা মানে যে পর্দার ভেতর দিয়ে জল মানে দ্রবণের দ্রাব এবং দ্রাবক কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে এমন পর্দা যার ভেতর দিয়ে দ্রবণের দ্রাবক কেউ প্রবেশ করতে পারবে না তাকে বলা হয় অভেদ্য পর্দা। যেমন জৈবিক পর্দা যদি বলি, জীবদেহের পর্দা, যেমন কিউটিকেল। আমরা জানি কোষ বা কাণ্ড, তার বাইরে কিউটিকেল থাকে। সেই কিউটিকেল আবরণযুক্ত পর্দার ভিতর দিয়ে কিন্তু কোনো দ্রবণের দ্রাব বা দ্রাবক প্রবেশ করতে পারে না। যদি আমরা কৃত্রিম ভাবি, রাবারের পর্দা, এগুলো হচ্ছে তোমার অভেদ্য পর্দা। আবার ভেদ্য পর্দা, যে পর্দার ভেতর দিয়ে দ্রবণের দ্রাব এবং দ্রাবক দুটোই প্রবেশ করতে পারবে তাকে বলে ভেদ্য পর্দা। যেমন আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য পর্দা। আর যদি কৃত্রিমভাবে ভাবি, যে ফিল্টার পেপার, এটা হচ্ছে ভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা, এই পর্দার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পর্দার ভেতর দিয়ে কি হবে না দ্রবণের দ্রাবকের অণু মানে জল প্রবেশ করতে পারবে কিন্তু দ্রাব প্রবেশ করতে পারবে না। এমন পর্দাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। যেমন কোষ পর্দা, মাছের পটকা, পার্চমেন্ট কাগজ, তারপরে সেলুলোজ অ্যাসিটেট। এই সেলুলোজ অ্যাসিটেট হচ্ছে কৃত্রিম অর্ধভেদ্য পর্দা, বাকিগুলো জৈবিক অর্ধভেদ্য পর্দা। আবার এই অর্ধভেদ্য পর্দার মধ্যে একটা বিশেষ ধরনের পর্দা যার নাম হচ্ছে বিভেদমূলক ভেদ্য পর্দা বা পছন্দ মাফিক ভেদ্য পর্দা। কি বিষয়টা, না এমন অর্ধভেদ্য পর্দা যার মধ্য দিয়ে দ্রাবক তো ঢুকতে পারছেই, তার সঙ্গে সঙ্গে যদি কিছু নির্বাচিত বা পছন্দ মাফিক অণু বা আয়ন যদি ঢুকতে পারে, মানে দ্রাবের কিছু কণা, সেটা নির্বাচিত কণা হতে হবে, সে যদি ঢুকতে পারে দ্রাবক সহ, তখন সেই পর্দাকে বলবো বিভেদমূলক ভেদ্য পর্দা। যেমন কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা হলেও সেটা বিভেদমূলক ভেদ্য পর্দা। পটকাও তাই, পটকাটাও বিভেদমূলক ভেদ্য পর্দা রূপে কাজ করে। এই হচ্ছে তোমার বিভেদমূলক ভেদ্য পর্দার বৈশিষ্ট্য। সুতরাং আমাদের জীবদেহে নানান ধরনের পর্দা আমরা দেখি, সেই পর্দার নামগুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে দ্রবণ, অর্থাৎ একটা কোষ যে পরিবেশের দ্রবণে থাকে সেই পরিবেশের দ্রবণ কেমন কেমন হতে পারে। অবশ্যই সেটা কিন্তু কোষের প্রেক্ষিতে, মানে কোষের যে দ্রবণ ঘনত্ব তার প্রেক্ষিতে কোষটা যে দ্রবণে আছে তার প্রকৃতি কি, অর্থাৎ সেই দ্রবণটাকে তার প্রকৃতি অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করি: আইসোটনিক দ্রবণ, হাইপারটনিক দ্রবণ আর হাইপোটনিক দ্রবণ। আইসোটনিক দ্রবণ কাকে বলে? কোনো কোষ পরিবেশের যে দ্রবণে রয়েছে সেই দ্রবণের ঘনত্ব আর কোষের ঘনত্ব যদি একই থাকে, অর্থাৎ দুটো জায়গার অভিস্রবণ চাপ যদি একই হয়, মানে কোষের অভিস্রবণ চাপ আর পরিবেশের অভিস্রবণ চাপ, তখন সেই পরিবেশের যে দ্রবণ ঘনত্ব তার অভিস্রবণ চাপ যদি একই হয় তাকে বলা হয় সমসারক দ্রবণ বা আইসোটনিক দ্রবণ। মানে এই দ্রবণটা হচ্ছে আইসোটনিক। আইসোটনিক দ্রবণে কোষকে রাখলে কোষের মধ্যে জলের আদান প্রদান হবে না। এবার দেখো আসছে হাইপারটনিক দ্রবণ। বলছে কোনো একটা কোষকে আমি যে দ্রবণে রেখেছি সেই দ্রবণের ঘনত্ব যদি কোষের দ্রবণ ঘনত্ব থেকে বেশি হয়,
মানে কোষের দ্রবণ ঘনত্বের তুলনায় এই পরিবেশের দ্রবণ ঘনত্ব বেশি, অর্থাৎ পরিবেশের যে দ্রবণ তার অভিস্রবণ চাপ বেশি কোষের অভিস্রবণ চাপের তুলনায়, তখন এই যে দ্রবণটা তাকে বলবো হাইপারটনিক দ্রবণ। হাইপারটনিক দ্রবণ মানে এই যে বহিস্থ দ্রবণটা কিন্তু ঘন দ্রবণ, আর এটা কি তাহলে লঘু দ্রবণ। তাহলে অ্যাকর্ডিং টু অভিস্রবণ এখান থেকে জল মানে কম ঘনত্বের থেকে জল কিন্তু এই যে তোমার কোষের পর্দা মানে অর্ধভেদ্য পর্দা ভেদ করে জল বাইরে বেরিয়ে আসবে। আর একটা হচ্ছে হাইপোটনিক দ্রবণ, বলছে কোষের দ্রবণ ঘনত্বের নিরিখে বহিস্থ দ্রবণের ঘনত্ব যদি কম হয়, মানে এর অভিস্রবণ চাপ কম কোষের অভিস্রবণ চাপ বেশি, এক্ষেত্রে এই দ্রবণটা কোষের সাপেক্ষে বলবো হাইপোটনিক দ্রবণ, মানে এটা লঘু দ্রবণ। লঘু অর্থে কি, তাহলে এটা ঘন, তাহলে এখান থেকে জল কিন্তু কোষের ভেতর প্রবেশ করবে। এই হচ্ছে বিভিন্ন দ্রবণের ভাগ। এবার আমরা দেখব কোষের ভেতরে জল ঢুকছে না কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা অভিস্রবণকে দুভাগে ভাগ করি, অন্ত অভিস্রবণ আর বহি অভিস্রবণ। কি বলছে অন্ত অভিস্রবণ? কি বলছে, যদি আমি কোনো কোষকে হাইপোটনিক দ্রবণে রাখি, মানে কি হাইপোটনিক অর্থে লঘু দ্রবণ, তাহলে কোষের ঘনত্ব বেশি, তাই কি হবে না বাইরের দ্রবণ থেকে জল কোষের যে অর্ধভেদ্য পর্দা কোষ পর্দা ভেদ করে জল ভেতরে ঢুকবে। এই প্রক্রিয়াকে বলা হয় অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোষকে কোথায় রাখা হচ্ছে, হাইপোটনিক দ্রবণে রাখা হচ্ছে। যেহেতু দ্রবণটার ঘনত্ব কম, জল কোষের মধ্যে প্রবেশ করবে, কোষের রসস্ফীতি ঘটবে, কোষটা কিন্তু আকৃতিতে বড় হবে। এইকে বলা হয় অন্ত অভিস্রবণ। আর একটা হচ্ছে বহি অভিস্রবণ। যদি কোনো কোষকে আমরা হাইপারটনিক দ্রবণে রাখি, মানে ঘন দ্রবণে রাখি, দ্রবণটা ঘন কোষের ঘনত্ব কম, কি হবে কোষ থেকে জল বাইরে বেরিয়ে আসবে কোষ পর্দা ভেদ করে। এই ঘটনাকে বলা হয় বহি অভিস্রবণ। বহি অভিস্রবণে যেহেতু জল কোষ থেকে বাইরে চলে আসছে, সুতরাং কোষ কিন্তু আকারে ছোট বা সংকুচিত বা কুঁচকে যাবে। এই হচ্ছে অভিস্রবণের প্রকার। এই অন্ত অভিস্রবণ এবং বহি অভিস্রবণেরই দুটো ঘটনা আমাদের এই বইয়ে উল্লেখ করা হয়েছে। দেখো বলছে আলুর চিপ, মানে আলুকে যদি আমরা পাতলা করে গোল করে কেটে যদি আমরা নুন জলের মধ্যে রাখি, কি দেখব, নুন জল তার ঘনত্ব বেশি, পাতলা আলু তার যে কোষগুলো তার যে কোষরস তার ঘনত্ব কম, ফলে কি হবে না আলুর যে পাতলা চাকতিগুলো সেখান থেকে জল বাইরে বেরিয়ে আসবে, মানে নুন জলে বেরিয়ে চলে আসবে। তাহলে কি হবে, এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, একে বলবো আমরা বহি অভিস্রবণ প্রক্রিয়া। কেন, আলুর যে কোষ তার ঘনত্ব কম, বাইরে যে নুন জল তার ঘনত্ব বেশি, আলুর টুকরো থেকে জল বাইরে চলে এলো, এটা কিন্তু বহি অভিস্রবণ। আবার দেখো কিচমিচের ক্ষেত্রে যদি আমরা কিচমিচকে জলের মধ্যে রাখি, কি দেখব না কিচমিচ কিন্তু ফুলে ওঠে। তার মানে কি কিচমিচের ভেতর যে দ্রবণ ঘনত্ব বেশি জলের ঘনত্ব কম, সুতরাং জল কি হবে কম ঘনত্বের স্থান থেকে জল ওই কিচমিচ ভেদ করে কিচমিচে প্রবেশ করবে, কারণ জল কম ঘন কম আর কিচমিচের ভেতরে রসের ঘনত্ব বেশি, সুতরাং বাইরে থেকে জল কিচমিচে প্রবেশ করবে, কিচমিচ ফুলে উঠবে। এটা হচ্ছে অন্ত অভিস্রবণ। সুতরাং আমাদের বাস্তব জীবনে অভিস্রবণের গুরুত্ব কিন্তু আছে, কিচমিচ ফুলে ওঠা। তারপর তোমার হচ্ছে এই যে আলু বললাম, সেই আলুগুলো সেগুলো একটু কুঁচকে যাওয়া, হ্যাঁ একটু এইগুলো। সুতরাং অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বাস্তব নানান ঘটনা কিন্তু ঘটে থাকে।